বাংলাদেশের অর্থনীতিতে ভয়ঙ্কর ধস, রেমিটেন্স পতন, ব্যাংক রান এবং আসন্ন সংকটের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিতে যা ঘটছে সেটাকে আর কোনোভাবেই সাময়িক সমস্যা বলে এড়িয়ে নেওয়ার সুযোগ নেই। সংখ্যাগুলো কথা বলছে, আর সেই সংখ্যাগুলো যে গল্প বলছে সেটা শুনলে আপনার নিজেরই প্রশ্ন জাগবে, দেশটা আসলে কোন দিকে যাচ্ছে। কিন্তু আজকের আলোচনায় শুধু পরিসংখ্যান থাকবে না, থাকবে সেই পরিসংখ্যানের পেছনের রাজনীতি, কূটনীতি, ব্যাংকিং, কারসাজি এবং প্রবাসী বাংলাদেশিদের এক নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিবাদের পুরো চিত্র। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পরিসংখ্যান অনুযায়ী ২০২৬ সালের জুন মাসের প্রথম ৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৬৮৩.৩৭ মিলিয়ন মার্কিন ডলার। শুনতে বড় অঙ্ক মনে হতে পারে, কিন্তু এবারের তুলনাটা দেখুন। ঠিক গত বছর একই সময়ে এই অঙ্ক ছিল ৮৬২.৫৯ মিলিয়ন ডলার, অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে প্রায় ২১% পতন। এবং আরও উদ্বেগের বিষয় হলো জুনের ৪ থেকে ৬ তারিখ এই ৩ দিনে রেমিটেন্স এসেছে মাত্র ২১০.৩২ মিলিয়ন ডলার। দিনপ্রতি গড় হিসাব করলে দেখা যাচ্ছে রেমিটেন্স প্রবাহ একটা বিপজ্জনক নিম্নমুখী ধারায় ঢুকে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই পতন কেন? প্রবাসীরা কি কম আয় করছেন, নাকি তারা ইচ্ছাকৃতভাবে আনুষ্ঠানিক চ্যানেলে টাকা পাঠানো কমিয়ে দিচ্ছেন? আর এখান থেকেই আসল আলোচনা শুরু হয়। বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের একটি বিশাল অংশ আসে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায় কর্মরত শ্রমিক ও পেশাজীবীদের কাছ থেকে। এই প্রবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলামী ব্যাংকের দীর্ঘদিনের বিশ্বস্ত গ্রাহক। শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি তাদের আস্থা ছিল গভীর। এখন সেই আস্থার ভিত্তিতেই আঘাত পড়েছে। ইসলামী ব্যাংক নিয়ে গত কয়েক সপ্তাহে যা ঘটেছে সেটা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ এবং আতঙ্কের জন্ম দিয়েছে। তারা দেখছেন তাদের বিশ্বস্ত ব্যাংকটি রাজনৈতিক হস্তক্ষেপের শিকার হচ্ছে। যে ব্যাংকে তারা সারা জীবনের সঞ্চয় রেখেছেন, সেই ব্যাংকের নেতৃত্বে এমন এক ব্যক্তির বসানো হয়েছে যাদের নিজেদের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলাফল, প্রবাসীদের একটি অংশ আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো কমিয়ে দিচ্ছেন। কেউ কেউ হুন্ডি বা অনানুষ্ঠানিক পথ খুঁজছেন, আর কেউ কেউ পাঠানোই বন্ধ করে দিচ্ছেন যতক্ষণ না পরিস্থিতি স্পষ্ট হচ্ছে। এটা কোনো সংগঠিত আন্দোলন নয়, এটা হলো লাখ লাখ মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তের সম্মিলিত প্রভাব। আর এই ধরনের নীরব প্রতিবাদ যে কোনো সরকারের জন্য সবচেয়ে বিপজ্জনক, কারণ এর বিরুদ্ধে পুলিশ দিয়ে, আইন দিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে কিছু করার সুযোগ নেই। গত ৫ দিনের হিসাব যদি সঠিক হয়, তাহলে ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা নগদ প্রায় ৩,৫০০ কোটি টাকা তুলে নিয়েছেন। একই সময়ে প্রায় ১১,০০০ গ্রাহক তাদের অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দিয়েছেন। ব্যাংকিং পরিভাষায় এটাকে বলে ব্যাংক রান এর প্রাথমিক লক্ষণ। যখন গ্রাহকরা দলে দলে ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করেন আতঙ্কের বশে, তখন ব্যাংকের তারল্য সংকট তৈরি হয়। আর একটি ব্যাংকে তারল্য সংকট মানে পুরো ব্যাংকিং ব্যবস্থায় ডমিনো ইফেক্ট শুরু হওয়ার আশঙ্কা। কিন্তু এই আতঙ্কটা আকাশ থেকে পড়েনি। ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটাই এখন সংকটের কেন্দ্রবিন্দু। অভিযোগ উঠেছে, যাকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে তার নিজের পরিবারের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। তিনি আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিতাড়িত হয়েছিলেন বলেও অভিযোগ আছে। এখন একটু ঠান্ডা মাথায় ভাবুন, দেশের সবচেয়ে বড় আমানত ভিত্তিক ব্যাংকের প্রধান হিসেবে এমন কাউকে বসানো হলে গ্রাহকদের মধ্যে আস্থা থাকবে নাকি ভেঙে পড়বে? উত্তরটা সংখ্যায় বলে দিচ্ছি। এখানে বিষয়টা আরো জটিল স্তরে চলে যায়। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন ইসলামী ব্যাংকের নেতৃত্ব পরিবর্তনের পেছনে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। ধারণা করা হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে অর্থনৈতিকভাবে দুর্বল করার কৌশল হিসেবে এই ব্যাংকটিকে টার্গেট করা হচ্ছে। কিন্তু এই কৌশল নতুন কিছু নয়। ইতিহাস বলছে আগের সরকারও ঠিক একই পথে হেঁটেছিল। এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংকের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। সেই সময় ব্যাংকটি থেকে হাজার হাজার কোটি টাকা অনিয়মের মাধ্যমে বের করে নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই এস আলম সিন্ডিকেটের বিরুদ্ধে এখনও মামলা চলছে, জনগণের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। আর এখন অভিযোগ উঠছে যে সেই একই সিন্ডিকেটকে পুনর্বাসনের ছক কষা হচ্ছে নতুন সরকারের আমলে, শুধু মুখোশটা পাল্টানো হয়েছে। যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে বর্তমান সরকার আসলে পূর্বসূরিদের থেকে কতটা আলাদা সে প্রশ্নটা সরাসরি জনগণের সামনে চলে আসে। একটি তর্ক চালু আছে যে সরকার চাইলেই ব্যাংকে তারল্য সরবরাহ করতে পারে। বাংলাদেশ ব্যাংক নোট ছাপিয়ে ইসলামী ব্যাংকের ভোল্ট ভরিয়ে দিতে পারে, তাতে কোনো গ্রাহক টাকা পাবে না, এমন হবে না। তত্ত্বগতভাবে এটা সম্ভব, কিন্তু বাস্তবে এর পরিণাম ভয়াবহ। প্রথম আঘাত আসবে মুদ্রা মানে। বাজারে অতিরিক্ত টাকা ছেড়ে দিলে টাকার মান কমবে। ডলারের বিপরীতে বিনিময় হার যে ইতিমধ্যেই চাপে আছে সেটা আরও ভেঙে পড়বে। $1 200 টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা একদমই অবাস্তব নয়। দ্বিতীয় আঘাত আসবে আমদানি খরচে। বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় পণ্যের বিশাল অংশ আমদানি করে। ভোজ্য তেল, জ্বালানি, সার, ওষুধের কাঁচামাল সবকিছুই ডলারে কিনতে হয়।
টাকার মান কমলে এসব পণ্যের দাম সরাসরি বাড়বে। তৃতীয় আঘাত আসবে মূল্যস্ফীতিতে। ইতিমধ্যেই দেশে মূল্যস্ফীতি উচ্চমাত্রায় রয়েছে। অতিরিক্ত মুদ্রা সরবরাহ এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। সয়াবিন তেলের বোতল 200 টাকা থেকে 300 টাকায়, পেট্রোলের লিটার 200 টাকার কাছাকাছি, রান্নার গ্যাসের সিলিন্ডার 2000 টাকার উপরে। এগুলো আর কাল্পনিক হিসাব থাকবে না, বাস্তবে হয়ে যাবে। তাহলে টাকা ছাপানো কি সমাধান? না, এটা সমাধান না, এটা আরেকটা সংকট তৈরির রাস্তা। ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম। এর গ্রাহক সংখ্যা কোটির ঘরে। এই ব্যাংকটি শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি দেশের লক্ষ লক্ষ মানুষের আস্থার প্রতীক। যদি এই ব্যাংকটি গুরুতর তারল্য সংকটে পড়ে, তাহলে শুধু এই ব্যাংকের গ্রাহকরা আতঙ্কিত হবেন না, পুরো ব্যাংকিং খাতে কন্টেজিয়ন ইফেক্ট তৈরি হবে। অন্য ব্যাংকের গ্রাহকরাও ভাবতে শুরু করবেন, আমার ব্যাংকও কি নিরাপদ? একবার এই মানসিকতা তৈরি হলে সেটা সামলানো কোনো কেন্দ্রীয় ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়। আর আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং রেটিং এজেন্সিগুলো এই সংকেতকে কিভাবে পড়বে সেটাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্যাংকিং খাতে অস্থিরতার খবর যদি আন্তর্জাতিক মিডিয়ায় বড়সড়ভাবে আসে, তাহলে বিদেশি বিনিয়োগ আরও সংকুচিত হবে, যেটা ইতিমধ্যেই নিম্নমুখী। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান কতটা সেটা একটু সংখ্যা দিয়ে বুঝিয়ে বলি। গত অর্থবছরে দেশে রেমিটেন্স এসেছিল প্রায় $23 বিলিয়ন বেশি। এই অর্থ শুধু পরিবারের ভরণ পোষণে যায় না, এটা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখে, আমদানি ব্যয় মেটায়, সরকারের রাজস্ব বাড়ায়, গ্রামীণ অর্থনীতিতে প্রাণ সঞ্চার করে। এই প্রবাসীদের একটি বিশাল অংশ এখন সরাসরি বলছেন, যতক্ষণ ইসলামী ব্যাংকের উপর থেকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হচ্ছে, ততক্ষণ তারা আনুষ্ঠানিক চ্যানেলে অর্থ পাঠানো কমিয়ে দেবেন। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ইতিমধ্যেই সক্রিয় আন্দোলনে নেমেছে। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন এই আন্দোলনে সমর্থন জানাচ্ছে। এটাকে শুধু একটা ব্যাংক কেন্দ্রিক আন্দোলন মনে করলে ভুল হবে। এটা আসলে সরকারের অর্থনৈতিক নীতি এবং ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে একটি বৃহত্তর প্রতিবাদের সূচনা। আগের সরকারের আমলে এসালম সিন্ডিকেটের মাধ্যমে ইসলামী ব্যাংক দখলের যে চেষ্টা হয়েছিল, সেই সময় জনগণ বিষয়টির পুরো গভীরতা বুঝতে পারেনি। তথ্য প্রবাহ সীমিত ছিল, মিডিয়া নিয়ন্ত্রিত ছিল, সোশ্যাল মিডিয়া আজকের মতো শক্তিশালী ছিল না। কিন্তু 2026 সালে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আজ দেশের সাধারণ মানুষ ব্যাংকিং, অর্থনীতি এবং রাজনৈতিক কারসাজি সম্পর্কে অনেক বেশি সচেতন। সোশ্যাল মিডিয়ায় তথ্য ছড়িয়ে পড়েছে মুহূর্তের মধ্যে। গ্রাহকরা সামান্য নেতিবাচক সংকেত পেলেই ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। 5 দিনে 3,500 কোটি টাকা উত্তোলন এবং 11,000 অ্যাকাউন্ট বন্ধ, এই সংখ্যা দুটোই প্রমাণ করে যে মানুষ এবার নীরব বসে থাকতে রাজি নয়। বর্তমান সরকার যদি মনে করে যে আগের সরকারের মতোই এই ব্যাংকটিকে নিয়ন্ত্রণ করা সহজ হবে, তাহলে তারা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভুলগুলোর একটি করতে যাচ্ছে। একটি দেশের অর্থনীতি রাজনৈতিক প্রতিহিংসার পরীক্ষাগার হতে পারে না। ক্ষমতায় থাকা মানে দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার লাইসেন্স নয়। আগের সরকার এই ভুল করেছে, তার মাসুল পুরো জাতি দিয়েছে। আর যদি নতুন সরকার সেই একই পথে হাঁটে, তাহলে ফলাফল আরও ভয়ঙ্কর হবে। কারণ এবার মানুষ জেগে আছে, প্রবাসীরা সক্রিয়, তথ্য উন্মুক্ত, আর অর্থনীতি আগের চেয়ে অনেক বেশি ভঙ্গুর। পরবর্তী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার কি ইসলামী ব্যাংক নিয়ে তার অবস্থান পুনর্বিবেচনা করবে? প্রবাসীদের আস্থা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেবে, নাকি রাজনৈতিক জেদ ধরে রেখে পুরো অর্থনীতিকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দেবে? এই প্রশ্নের উত্তর শুধু সরকারের হাতে নয়, এটা এখন পুরো জাতির সামনে দাঁড়ানো একটি অস্তিত্বের প্রশ্ন। আপনি এই পুরো পরিস্থিতিকে কিভাবে দেখছেন? রেমিটেন্স পতন কি সত্যিই সরকারকে চাপে ফেলতে পারে, নাকি সরকার ব্যাপারটাকে এড়িয়ে যাবে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।